ট্রেনের ভিড় কামরায় প্রায় যুদ্ধ করেই উঠলেন ভদ্রলোক। কাঁধে প্রকাণ্ড লাল রঙের ব্যাগ। মানুষের ভেতর দিয়ে কায়দা করে সরতে সরতে এসে দাঁড়ালো জানালার কাছে। তারপর সিটে বসা একজনকে লক্ষ্য করে বলল, ভাই, একটু হেল্প করবে? প্রশ্ন শুনে সিটে বসা চিপচিপে লম্বা ছেলেটা জিজ্ঞাসা করল, কি ব্যাপারে বলুন? আমার এই ব্যাগটা একটু ধরবে? আমি দাঁড়িয়ে চলে যাব, কিন্তু এই ব্যাগটা প্রচণ্ড ভারী, ঘাড় খসে যাচ্ছে। একটু রাখতে পারলে সুবিধা হতো। সিটে বসা ছেলেটা তাকালো। সত্যি এত ভিড়ে শরীরে বোঝা নিয়ে দাঁড়িয়ে থাকাটা কষ্টদায়ক। ট্রেনটা চলার গতিতে দুললে এর ওর গায়ে ঝুঁকে পড়ছে যাত্রীগণ। মানবিকতার খাতিরে ব্যাগটা শক্ত হাতে নিজের কোলের উপরে রাখলো ছেলেটা। বেশ ওজনদার, দুই উরুর মাঝখানে একেবারে চেপে বসেছে ব্যাগটা। ও একবার নড়ে চড়ে বসে দণ্ডায়মান লোকটির দিকে মুখ তুলে চাইল। নিজের অস্বস্তির কথা এইভাবে প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় ছিল না তার। অদ্ভুত চেহারা লোকটার, মাথা ভর্তি কাঁচা পাকা চুল, দাড়ি গোপ শুদ্ধ, মুখটা বেশ শুকনো, চোখের তলায় কালি। মুখ দেখে বয়স 60 বলে মনে হচ্ছে, কিন্তু শরীর ও হাফ শার্টের থেকে ঝুলে থাকা দুটো হাত দেখলে 30-35-এর বেশি বলে মনে হচ্ছে না। দেহ তরতাজা, অথচ মুখমণ্ডল বুড়িয়ে যাওয়া। এইরকম আশ্চর্য মানুষের সচরাচর দেখা মেলে না। ওর পরনের পোশাকটাও বেশ আধুনিক। সিটে বসা লোকটার নজর ঘুরতে দেখে দণ্ডায়মান লোকটা জিজ্ঞাসা করলো, কি দেখছো বলো তো? প্রশ্নটা শুনে খানিকটা হকচকিয়ে গেল ছেলেটা। খুব সাবধানে নিজের দৃষ্টি সংযত করে প্রসঙ্গ পরিবর্তন করে সে বলে ফেলল, এই ব্যাগের ভেতরে কি আছে? বেশ ভারী। এই একটু সরে দাঁড়ান। বেশ ভারী ব্যাগটা। কিছু নেই, কয়েকটা ইলেকট্রনিক সরঞ্জাম আছে। এই ধরো টিভি, ফ্রিজ, এসি, এসবের পার্টস। আমি বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে। আসলে উপরে রাখবার মতো জায়গা নেই তো, আর যা ভিড় ট্রেন, নিচে রাখারও কোনো উপায় নেই। কাঁধে ঝুলিয়ে রাখলে আবার হকারদের চলতে ফিরতে অসুবিধে হবে। তাই আমি তোমার সাহায্য চাইলাম। আমি নেমে যাব, এই মিনিট 10 পরে স্টেশন আসবে, আমি নিয়ে যাও। প্লিজ একটু সহযোগিতা করো। লোকটা কথা বলবার সময় দাঁত অনেকটাই প্রকট হয়ে পড়েছে। ছেলেটা সেটা লক্ষ্য করল। ক্ষয়ে যাওয়া হলদেটে সুচালো ভাঙা ভাঙা দাঁতের শাড়ি বিশ্রী রকমের। ঠিক আছে ঠিক আছে বলে ছেলেটা খানিকক্ষণ চুপ করে রইল। ব্যবসা গরমে ভিড় ট্রেনের ভেতর তরতরিয়ে ঘামছে প্রত্যেকে। থুতনি গড়িয়ে ঘাম ঝরে জামার সামনেটা পর্যন্ত ঘেমে যাচ্ছে, কিন্তু আশ্চর্য রকম ভাবে এই লোকটা ঘামছে না। কেবল শুষ্ক মুখের উপরে ঠান্ডা হাসি ফুটিয়ে ট্রেনের ঝাঁকুনিতে দুলছে। এই তোমার নামটা কি ভাই? ছেলেটা খানিকক্ষণ জানালার বাইরে তাকিয়ে নিজের কষ্ট লাঘব করবার চেষ্টা করছিল। ট্রেন চলবার সময় হুড়মুড়িয়ে বাতাস ঢুকছে জানলা দিয়ে। সেদিকে মুখ বাড়িয়ে থাকলে আরাম বোধ হচ্ছে। লোকটার প্রশ্ন শুনে মাথা ঘুরিয়ে জবাব দিল, রবি। ঠাকুর? কামরার সমস্ত যাত্রীদের চমকে দিয়ে হঠাৎ হেসে উঠল লোকটা। কেউ কেউ বিরক্তিতে তাকালো সেদিকে। রবিও কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। লোকটা হাসি থামিয়ে বলল, দেখো, ইয়ার কি মারলাম, তুমি আমার কিছু মনে করলে না তো? রবি শুকনো মুখে দুপাশে মাথা নাড়ল। কি করো? আবার প্রশ্ন ভেসে এলো লোকটার দিক থেকে। রবি মাথা নামিয়ে নিজের হাতের আঙুলগুলো দেখতে দেখতে বলল, কিছু না, এই একটা ইন্টারভিউ দিয়ে ফিরছি। কেমন দিলে? চান্স নেই, টাফ কম্পিটিশন। তাছাড়া রবির কথা শেষ হওয়ার আগেই লোকটা বলে উঠল, তোমার বয়স ওই 30-32 হবে, তাই না? ওই রকমই। বাবা, এ বাজারে চাকরির যা আকাল, কি আর করবে বলো? যেদিকে তাকাবে গিজ গিজ করছে মানুষ। কজন চাকরি পাবে বলো দেখিনি?
কথা থামিয়ে লোকটা বুক পকেট থেকে একটা কার্ড বার করে রবির হাতে দিল। তারপর বলল, এই নাও, এটা রাখো। দেখো, যদি তোমার কোনো কাজে আমি আসতে পারি। রবি কার্ডের উপরে চোখ বুলিয়ে লেখাটা উচ্চারণ করল। মিস্টার পি রোজারিও। ইয়েস, এটাই আমার নাম, পবিত্র রোজারিও। আপনি খ্রিস্টান? কেন, এতে তোমার কোনো আপত্তি আছে? এ মা, না না, আপত্তি থাকবে কেন? আমি তো এমনি বলছিলাম। আচ্ছা, আপনার কার্ডে তো লেখা রয়েছে ব্লিডিং হার্ট। ব্লিডিং হার্ট। ওটা আমার কোম্পানির নাম। তুমি চাইলে ওখানে জব করতে পারো। সিরিয়াসলি? বলে লাফিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতে গেল রবি, কিন্তু পারল না। একে তো ট্রেনে ভিড়, তার উপর পায়ের উপর বোঝা। কোনো রকমে নিজের উত্তেজনাকে প্রশমিত করল, তবে চোখ দুটো চকচক করে উঠল ওর। এই যেন মেঘ না চাইতেই জল। মিস্টার রোজারিও রবির চোখের দিকে তাকিয়ে বলল, চাকরি না থাকার জ্বালা আমি বুঝি, তাই ও নিয়ে আমি ঠাট্টাই আর কি করব। রবি আবার কার্ডের উপর নজর বুলিয়ে বলল, আচ্ছা, এটা কি কোনো ল্যাবের নাম? সেটা না হয় ইন্টারভিউ দেবার পরই জানা যাবে। সময় করে কার্ডের ঠিকানায় চলে এসো, কাজ হয়ে যাবে। রবির আনন্দ হচ্ছিল, বুকটা একটু বেশি জোরে ওঠানামা করছিল ওর। ট্রেনের ভিড়, অসহ্য গরম, পায়ের উপর চেপে থাকা বোঝা, যাত্রাকালীন কষ্ট, আর কিছুই ওকে ছুঁতে পারছে না। মনটা হালকা লাগছে ওর। ট্রেনটা পরবর্তী স্টেশনে থামল। মিস্টার রোজারিও রবির কোলের উপর থেকে ব্যাগটা তুলে নিয়ে বিদায় জানালো। কৃতজ্ঞতাবশত একাধিকবার ধন্যবাদও জানালো রবি। এরপর রোজারিও ভিড় ডিঙিয়ে নেমে পড়ল ট্রেন থেকে। রোজারিও নেমে পড়তেই এতক্ষণ ওর আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে একটা গুঞ্জন শুরু হলো। এই লোকটার গা কি ঠান্ডা, যেন বরফ ছুঁয়ে দাঁড়িয়েছিলাম। তা তো বটেই। খেয়াল করেছেন, লোকটার চোখের পলক পড়ছিল না। বাবা, কি প্রচুটে গন্ধ ছাড়ছিল লোকটার গা থেকে। দম বন্ধ হয়ে আসছিল আমার। দিকে যেটা আসে কে জানে। লোকজনের মুখে কথাগুলো শোনার পর রবি ভাবল, যাত্রীরা রোজারিও সম্বন্ধে যা বলছে তার সবটাই কি সত্যি? কই, সে তো এত কিছু বুঝতে পারেনি। এরপর প্রায় মাস তিনেক ধরে নানান জায়গায় কাজের চেষ্টা করেও ব্যর্থ হলো রবি। নিজেকে সরকারি কর্মচারী হিসেবে দেখাবার শখ ওর বহুকালের, কিন্তু সফলতা যেন ওর সঙ্গে লুকোচুরি খেলছে। হতাশা ক্রমশ ঘিরে ধরছে ওকে। বয়স বাড়ছে, আর কত অপেক্ষা করা চলে। তাই নিরুপায় হয়ে সেদিনের ট্রেনের ঘটনাটা মনে পড়ল রবির, আর সেই সঙ্গেই কার্ডে দেওয়া নম্বরে কল করল। ফোনটা রিসিভ হতেই রবি অনেক আশা নিয়ে বলে উঠল, হ্যাঁ, হ্যালো, মিস্টার পি রোজারিও কথা বলছেন? Yes, who are you? আমি রবি। রবি? এ নামে তো আমি কাউকে চিনি না। ফোনের উল্টো দিক থেকে ভেসে আসা এই জবাবে খানিকটা ঠান্ডা হয়ে পড়ল রবির গলার স্বর। ও নিজের পরিচয় স্পষ্ট করার চেষ্টা করে চলল। আরে মিস্টার রোজারিও, আমি রবি কথা বলছি। প্রায় ওই মাস তিনেক আগে ভিড় ট্রেনে আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, কথাও হয়েছিল। আপনি আপনার ভারী ব্যাগটা আমাকে রাখতে দিয়েছিলেন, মনে পড়েছে? আচ্ছা বেশ, কি কারণে আমাকে কল করেছো? রোজারিওর প্রত্যেকটা কথা অনেকটাই হতাশাজনক। রবি তবুও হাল ছাড়বার পাত্র নয়। ও মরিয়া হয়ে চেষ্টা করে গেল। আসলে আমি জব খুঁজছিলাম বলে আপনি আমাকে একটা কাজের অফার করেন আপনার কোম্পানিতে। ব্লিডিং হার্ট লেখা একটি ভিজিটিং কার্ডও আমাকে দিয়েছিলেন, মনে পড়েছে? এইবারে গম্ভীর স্বরটা নরম হলো রোজারিওর। ও ইয়েস 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 ইয়েস, আই রিমেম্বার দ্যাট। হ্যাঁ, আমি জানতাম আপনার সব মনে পড়বে।
আসলে এতটা সময় কেটে যাওয়ার পর স্মরণ করাটা খুব সহজ কাজ নয়। আসলে এই কটা দিন আমি হন্যে হয়ে কাজের খোঁজ করছিলাম, কিন্তু কোনো কাজ পাইনি। তাই বলছিলাম, আপনি যে কোম্পানির কাজটা আমাকে অফার করেছিলেন সেই কাজটা আমি করতে ইচ্ছুক। আপনি যদি দয়া করে আমাকে সেই সুযোগটা দেন তাহলে বেঁচে যাই আর কি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আবার দেরি করছো কেন? তুমি ঠিকানা ধরে চলে এসো, কোম্পানির শূন্য পদ এখনো খালি আছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। বলছি কবে যাব? আজই এসো। আজই? হ্যাঁ, আরে বাবা, শুভ কাজে দেরি করতে নেই। ও, ওকে স্যার। বলছিলাম সঙ্গে কোনো ডকুমেন্টস নিয়ে আসতে হবে? নাথিং। আমি কোনো রকম কোনো রেজাল্ট সার্টিফিকেটকে বিশ্বাস করি না। আরে বাবা, পুরুষ মানুষ তার কর্মদক্ষতা দেখিয়ে পয়সা উপার্জন করবে। আমি তো আর ওই কাগজগুলো দেখে মাসের পর মাস তোমাকে মাইনে দেবো না, দেবো তোমার কাজ দেখে। রোজারিওর কথাগুলো বেশ পছন্দ হলো রবির। ও উত্তেজনা চেপে রাখতে না পেরে বলল, একদম ঠিক বলেছেন স্যার। আপনি আমাকে একবার কাজের সুযোগ দিয়ে দেখুন, আশা করি হতাশ হবেন না। বলছিলাম কখন আসবো? সন্ধেবেলা। আর হ্যাঁ, ওই আমার দেওয়া ভিজিটিং কার্ডটা তুমি সঙ্গে করে এনো। ঠিক আছে স্যার, ঠিক আছে। এই বলে ফোনটা রাখলো রবি। তারপর রোজারিওর দেওয়া কার্ডের উপরে চোখ বোলালো। বড় বড় হরফে ঠিকানা ছাপা রয়েছে সেখানে। অনেক অনুসন্ধান করার পর নির্জন সরু গলির ভেতরে একটা পুরনো কাঠের বন্ধ দরজা দেখতে পেল রবি। কৌতূহল নিয়ে দরজায় কয়েকবার টোকা দিল। পুরনো মুচমুচে কাঠের উপরে আঘাতের শব্দটা বন্ধ ঘরের ভেতরে ভেসে বেড়ানো পর্যন্ত ও শুনতে পেল। এরপর কান ফাটানো বিশ্রী শব্দ করে দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে দেখা গেল মিস্টার পি রোজারিওকে। শুকনো মুখে মোলায়েম হাসি ফুটিয়ে ও বলল, ও রবি, তোমাকে দেখেই আমি চিনতে পেরেছি। ফোনে তোমার গলার শটটা আমি ঠিক ধরতে পারিনি। ঠিকানা খুঁজে পেতে কোনো অসুবিধে হয়নি তো তোমার? সামান্য হয়েছে বই কি। আসলে আপনার বাড়িটা মূল শহর থেকে অনেকটাই তফাতে। পথ চলতি দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম, বাট ওরা কেউই ব্লিডিং হার্ট কোম্পানির খোঁজ দিতে পারল না। এদিকে আপনার ফোনও নট রিচেবল বলছে। খানিকটা বিপদেই পড়েছিলাম। এরপর একজন বৃদ্ধর দেখা পেয়ে ওনাকে পবিত্র রোজারিও নামটা বলাতেই উনি অনুমান করে বলল যে খ্রিস্টান যখন তখন গির্জার পেছন দিকে খোঁজ করে দেখতে পারো। এককালে ওখানে কিছু মানুষজন থাকতো, এখন অবশ্য সবাই এখান থেকে উঠে গেছে। এরপর বৃদ্ধর কথা মতো গির্জার পেছন দিকে এই সরু গলিটা ধরে এগিয়ে আসতেই এই বন্ধ দরজাটা দেখতে পেলাম। রবি থামলে রোজারিও কয়েক পা এগিয়ে এলো। দুঃখ প্রকাশ করলো। আমি ভীষণ দুঃখিত রবি। আমার উচিত ছিল খানিকটা এগিয়ে গিয়ে তোমাকে রিসিভ করা। এদিকে ফোনের নেটওয়ার্কও মাঝে মধ্যে চলে যায়। তুমি এর আগে যখন ফোন করেছিলে তখন আমি বাইরে ছিলাম। রোজারিওর প্রতিটা কথায় আফসোসের চিহ্ন। রবি সেটা অনুমান করে হাসি মুখে বলে উঠল, না না, ইটস ওকে। শেষমেশ আমি তো সবটা ম্যানেজ করেই নিয়েছি। আপনি আর দুঃখ প্রকাশ করবেন না প্লিজ। আচ্ছা, এই এলাকায় কেউ থাকে না? রোজারিও গলির এদিক ওদিক চেয়ে নিয়ে বলল, না থাকার মতোই। কেন? সুপারস্টিশন। আরে এখানকার লোকজনের ধারণা ছিল যে এখানে নাকি কোনো অশুভ আত্মা ঘোরাফেরা করে। অন্যদিকে এলাকার ঘর বাড়ি রাস্তাঘাটগুলো বেশ প্রাচীন, তাই মানুষের ধারণাটাও প্রচার পেয়ে গেল অতি দ্রুত। এমনকি এখানকার গাছগুলোর বয়সও 150 বছরের কম নয়। রোজারিওর কথা শেষ হলে মাথার ওপরে উঁচু হয়ে থাকা গাছগুলোর দিকে চাইল রবি। গাছের ডালপালা বিস্তার হয়ে শেষ কতটা এগিয়ে গেছে বোঝার উপায় নেই। সারবদ্ধভাবে অনেক দূর এগিয়ে গেছে গাছের দল। রোদ এদিকে খুব একটা আসার কথা না। চাঁদের আলো বোধহয় মাটি ছোঁয় না। আকাশের অর্ধেক ঢাকা। আশ্চর্য থমথমে ভাব ছড়িয়ে আছে চতুর্দিকে। ওপর থেকে মাথা নামিয়ে রবি বলল, ভাবা যায় কত প্রাচীন এসব। আচ্ছা, গির্জাটাও কি বন্ধ? হ্যাঁ, ওই গির্জায় তো মানুষের মনে জমে থাকা অদ্ভুত বিশ্বাসের পালে হাওয়া দিয়েছিল।
তাই নাকি? সেটা কিভাবে? সে অনেক কথা। ওই গির্জার পাদ্রী ছিল স্যামুয়েল। শোনা যায় উনি নাকি এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। বহু চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছিল না। এরপর ও একদিন জনসমাগমে প্রচার করেন যে প্রকৃত অর্থে তার কোনো রোগই নেই। এক দুষ্ট আত্মা তাকে ধর্মের পথ ছেড়ে শয়তানের পথ অবলম্বনের জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে। কিন্তু তিনিও পণ করেছিলেন যে প্রাণ থাকতে পথভ্রষ্ট তিনি কোনো দিনই হবেন না। এর ফলে শয়তান তার শরীরে বাসা বেঁধেছে। ঘটনাটা এই অবধি ঠিকই ছিল। এরপর একদিন স্যামুয়েল আচমকা উধাও হয়ে যান। কোথাও তার কোনো খোঁজ মেলে না। এতে এলাকাবাসীর মনে গেঁথে যায় যে সত্যিই এই স্থানটা শয়তানের কবলে চলে গেছে। এরপর থেকে এলাকা ছাড়বার হিড়িক পড়ে যায় মানুষজনের মধ্যে। বাবা, বেশ চমকপ্রদ ঘটনা তো। শুনেই গাটা কেমন শিউরে উঠছে। আচ্ছা, এরপর আপনি একমাত্র এখানে রয়ে গেলেন? সেটা তো দেখতেই পাচ্ছ। তাহলে আপনাকে যথেষ্ট সাহসী বলতে হবে। এরপর রবি ভিজিটিং কার্ড বার করে রোজারিওর সামনে মেলে ধরে বলল, এটা আপনি আনতে বলেছিলেন। রোজারিও কার্ডটা রবির হাত থেকে তুলে নিয়ে বলল, সমস্ত কথা বাইরে দাঁড়িয়েই বলবে? ভেতরে এসো। একটা ঘুণ ধরা কাঠের দরজা খুলে চৌকাঠের ওপারে দাঁড়িয়ে এতক্ষণ রবির সঙ্গে কথা বলছিল মিস্টার পি রোজারিও। এবারে চৌকাঠের থেকে সরে গিয়ে ঘরে প্রবেশ করার জায়গা করে দিয়ে ও বলল, ভেতরে এসো রবি। রবি হাসি মুখ নিয়ে ভেতরে ঢুকলো। রোজারিও বাইরে মুখ বাড়িয়ে চারপাশটা দেখে নিয়ে সদর দরজা বন্ধ করে দিল। এক পা দুপা করে রবি যত ঘরের ভেতর প্রবেশ করতে লাগলো, ওর হৃৎপিণ্ডের গতি বাড়তে থাকলো। মনের ভেতরে জড়ো হতে থাকলো অনেক প্রশ্ন। এবারই কারো থাকার মতো স্থান হতে পারে? প্রায় 150-200 কি তারও বেশি পুরনো এই বাড়ি। জায়গায় জায়গায় চুন সুরকি দ্বারা নির্মিত ছাদের ধসে পড়া অংশ দিয়ে দুপুরের সূর্যের আলো প্রবেশ করছে। প্রাচীরের ফাটলে বৃহৎ কাণ্ডযুক্ত গাছ পেরিয়ে উপরে উঠে গেছে। দেওয়ালে শ্যাওলার প্রলেপ, ভাঙাচোরা মেঝেতে পাখির পালক, ফাটা ডিম, শুকনো পাতা, ধুলো, ভেঙে পড়া দেওয়ালের ছোট ছোট ইট স্তূপীকৃত হয়ে রয়েছে কোথাও কোথাও। ঘরে ইলেকট্রিকের বাতি নেই, একটা আসবাবপত্র পর্যন্ত নেই। জং ধরা জানালার শিককে অবলম্বন করে লতানো গাছ উঠেছে। আশেপাশের ঘরগুলোরও ওই একই অবস্থা। দরজা জানালাহীন চাপ চাপ অন্ধকার নিয়ে সেগুলো আদিম গুহার মতো মুখ হাঁ করে দাঁড়িয়ে রয়েছে। পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করে রবির কপালে দুশ্চিন্তার ঘাম দেখা দিল। মনের ভেতর ঝড় উঠেছে। এরপরও মিস্টার পি রোজারিওকে কিছু বলবার জন্য পেছন ঘুরে দেখল, কেউ নেই। কেবল শূন্য ঘরে একটা দমকা বাতাস নিচে পড়ে থাকা শুকনো পাতাগুলোকে উড়িয়ে দিয়ে চলে গেল। রবির পা দুটো এবারে শক্তি শূন্য হয়ে এলো। ওর শরীরটা দুলে উঠল। ও কোনো রকমে নিজেকে সামলে স্যাঁতসেঁতে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো। বুকের খাঁচার ভেতর ওর হৃৎপিণ্ডটা ধাক্কা দিচ্ছে। জিভ গলা জলশূন্য হয়ে দুই ঠোঁট যেন জোড়া লেগে গেছে। ভাঙা ঘরের কোনায় কোনায় জমে থাকা অন্ধকারগুলো যেন ওর দিকে তাকিয়ে আছে শয়তানি দৃষ্টি নিয়ে। ও ঢোক গেলার চেষ্টা করেও ব্যর্থ হলো। তারপর ভয়ার্ত কণ্ঠে বলল, মিস্টার রোজারিও, মিস্টার রোজারিও, আপনি কোথায়? উত্তরের অপেক্ষা না করেই ও দ্বিতীয়বার বলল, মিস্টার রোজারিও, এসবের মানে কি? আপনি 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 এখানে কেন ডেকেছেন আমাকে? ফাঁকা ঘরে কথাগুলো ভেসে বেরিয়ে রবির কানের কাছেই ফেরত এলো। এরপর ওর আর বুঝতে বাকি রইল না যে এটা একটা ট্র্যাপ, আর ও তাতে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছে।
আগামীতে ওর সাথে কি ঘটতে পারে সেই ভয়ঙ্কর ভাবনাটা ওর মাথায় বুদবুদ কাটতেই ও প্রাণ ভয়ে ছুট দিল সদর দরজার দিকে। তারপর দরজার গায়ে কয়েকবার ধাক্কা দিতেই দরজার পাল্লা দুটো হাট হয়ে খুলে গেল। সেই সঙ্গে আশ্চর্য রকম ভাবে ওর সামনে উন্মোচিত হলো একটা জমাট অন্ধকার। ভয়ানক বিস্ময়ে ও অন্ধকারে ধীরে ধীরে পা বাড়ালে ও নিজেকে পেল পূর্বের স্থানে, অর্থাৎ কিছুক্ষণ আগের দৃশ্যটার পুনরাবৃত্তি ঘটল। ওর চলার সঙ্গে সঙ্গে অন্ধকার পিছে সরে গিয়ে ওকে যেন আবার সেই একই স্থানে এনে ফেলছে, ঠিক যেখান থেকে ও পালানোর জন্য সদর দরজার দিকে ছুটে গিয়েছিল। এখন আবার খানিকটা দূরে অপেক্ষা করছে সেই সদর দরজাটা, যেটাকে একটু আগে সে ধাক্কা দিয়ে খুলেছিল। চতুর্দিকে জীর্ণ শ্যাওলা ধরা ভাঙা প্রাচীর, ফাটল ধরা ছাদ, দেয়ালের ফাটলে বৃহৎ কাণ্ডযুক্ত গাছ, জানালার শিক অবলম্বন করে উঠে গেছে বিরুৎ। ও নিরুপায় হয়ে ছুটে গেল সামনের দরজাটা খুলতে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার জমাট অন্ধকার সামনে এসে ওকে আবার পূর্বের স্থানে পৌঁছে দিল। এবারে নিজেকে উন্মাদের মতো মনে হচ্ছে ওর। ভয় ভয় ওর বুকের ওপর ভারী পাথরের মতো বসে দম বন্ধ করে দিতে চাইছে। কোনো অলৌকিক মায়ার জালে জড়িয়ে পড়ছে ও। কোন অলৌকিক মায়ার জালে জড়িয়ে পড়ছে বোঝবার উপায় নেই। নেই কোনো মুক্তির পথ। শরীরের পেশিগুলো অসাড় হয়ে এলো। হাত পা গুটিয়ে দেওয়ালের কোনায় সিটিয়ে পড়ে ঠকঠক করে কাঁপতে থাকলো। আতঙ্কে বুক ফেটে কান্না আসছে, কিন্তু দুই ঠোঁটের দ্রুত কম্পনের ফলে সৃষ্ট শব্দ ছাড়া আর কিছুই বেরোচ্ছে না ওর মুখ থেকে। ভেতরটা মরুভূমির মতো হয়ে যাওয়ার কারণে চোখ জলশূন্য। খানিক বাদে সদর দরজাটা বাইরের দিক থেকে খুলে গেল আপনা হাতেই। রবি সেদিকে তাকিয়ে একটু নড়েচড়ে বসল। ওর দুই চোখ তীর তীর করে কাঁপছে অজানা আতঙ্কে। এরপর ওর কানে এলো মাটিতে কিছু একটা ঘষটে টেনে আনার শব্দ, যেন কেউ ভারী কোনো বস্তা অসমতল মেঝের ওপর দিয়ে টেনে নিয়ে আসছে ওর দিকে। ওর চোখ স্থির হয়ে আছে দরজার দিকে। হৃৎপিণ্ডের গতি ঊর্ধ্বগামী। আবছা আলো আধার বিস্তার করে আছে ঘরময়। এবারে দরজার বাইরের অন্ধকার থেকে ধীরে ধীরে প্রকট হলো একটা বৃদ্ধ, যার সঠিক বয়স বোঝার উপায় নেই। বৃদ্ধের তোবড়ানো ক্ষয়ে যাওয়া মুখমণ্ডলে পাতলা ফিনফিনে চামড়া জড়ো হয়ে আছে। মাথার অবিন্যস্ত সাদা ধবধবে রুক্ষ চুলের রাশি ছড়িয়ে আছে সমস্ত মুখ জুড়ে। হলদেটে দু চোখে ঝিলিক দিয়ে যাচ্ছে হিংস্রতা। পরনে আলখাল্লা জাতীয় পোশাক, যাতে পায়ের গোড়ালি পর্যন্ত অদৃশ্য হয়ে আছে। বৃদ্ধ নড়বড়ে অশক্ত পায়ে ভর করে লম্বা একটা ভারী ব্যাগ টেনে নিয়ে আসছে মেঝের ওপর দিয়ে। ব্যাগটা যত সামনের দিকে এগিয়ে আসছে ততই একটা পচা উৎকট গন্ধ নাকে এসে ঠেকছে রবির। ব্যাগের ওপরে প্রায় 1000 খানেক মাছি ভনভনিয়ে উড়ে চলেছে, অর্থাৎ গন্ধের উৎসস্থল ওখানেই। রবি লক্ষ্য করল বৃদ্ধের মুখে একটা ক্রূর হাসির ছাপ। ওকে ওভাবে আসতে দেখে রবি উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে ছুটে গেল ওর কাছে। অনেকক্ষণ পর শূন্য অন্ধকারময় ঘরে ও ছাড়া দ্বিতীয় একজনকে দেখে ওর আত্মবিশ্বাস খানিকটা ফেরত আসলে ও জিজ্ঞেস করল, আপনি 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 এখানে কিভাবে এলেন? বৃদ্ধর বুকটা হেঁপে রোগীর মতো কেবল ওঠা নামা করছে।
চোখ মুখের শিরা ফ্যাকাশে চামড়া ভেদ করে প্রকট হয়ে আছে। রক্তশূন্য ঠোঁট দুটো ফেটে হা হয়ে আছে। বৃদ্ধর কথা বলবার মতো পরিস্থিতি নেই। ও হাত নেড়ে ইশারায় কোনো রকমে বোঝালো এটাই ওর আশ্রয়স্থল, বাইরে থেকেও আসেনি। অদ্ভুত চেহারার বৃদ্ধর হাবভাব দেখে রবির মনে সন্দেহের উদয় হলো। ও খানিক সরে এসে প্রশ্ন করল, আপনি কি মিস্টার রোজারিও? কোথায়? আমাকে আমাকে এখানে এভাবে আটকে রাখার মানে কি? বৃদ্ধ রবির প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ব্যাগটা নিজের সামনে এনে রাখল। রবি পুনরায় একইভাবে বলল, দেখুন দেখুন, আমার সঙ্গে কিন্তু কোনো টাকা কড়ি বা মূল্যবান বস্তুও নেই, যা আপনারা ছিনতাই করার জন্য আমাকে এখানে টেনে এনেছেন। আমাকে কিডন্যাপ করেও আপনাদের কোনো লাভ হবে না। আমার পরিবারের কাছে আপনাদের দেবার মতো সামান্য টাকাটুকুও নেই। রবির কোনো কথার প্রতি বৃদ্ধের মনোযোগ নেই। সে কেবল তার বুকের বাম পাশে হাত রেখে সামান্য ধুঁকছে। রবি এরপর কাতরভাবে অনেকবার অনুনয় বিনয় করল, প্লিজ প্লিজ, আমাকে আটকে রেখে আপনাদের কোনো লাভ হবে না। আমাকে ছেড়ে দিন, বাড়ি যেতে দিন আমাকে। বৃদ্ধর মুখে ফুটে ওঠা যন্ত্রণার ছাপ ছাড়া কোনো বিকার নেই। বুড়োর আচরণ দেখে রবির বিরক্তি আসলে ও বলল, আমার মনে হচ্ছে এটা একটা ক্রিমিনালের ডেরা, আর আপনি হলেন লিডার। আমার মতো এভাবে জবের অফার দিয়ে ভুলিয়ে ভালিয়ে মানুষকে ডেকে আনেন, ভয়ে দেখিয়ে ক্রাইমের পথে তাদের নামতে বাধ্য করেন আপনারা। ব্লিডিং হার্ট এই নামে কিসের কোম্পানি আপনাদের? হ্যাঁ, ড্রাগ, আর্মস না অন্য কিছু? জবাব দিন, জবাব দিন। এবারে বৃদ্ধ কেবল আর চোখে তাকিয়ে রবির ভয় মিশ্রিত স্নায়বিক উত্তেজনা মেপে চলেছে, আর ক্ষয়ে যাওয়া সূচালো দাঁত প্রসারিত করে মিহি হাসি ছড়াচ্ছে। কি ভয়ানক সেই হাসির শব্দ! রবির বুকের রক্ত নিমেষে জল হয়ে যাওয়ার জোগাড়। রবি ভয়ের বিকারে বলেই চলেছে, আপনারা সন্ত্রাসবাদী হলেও আমি আশ্চর্য হব না। ব্যাগ বোঝাই করে RDX নিয়ে ভিড় ট্রেনে বাসে ভ্রমণ করেন বিস্ফোরণের মতলবে। পরিত্যক্ত এই ঘরটায় আশ্রয় নিয়েছেন লোকচক্ষুর আড়ালে। হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত। এই ঘরে প্রবেশ করার রাস্তা থাকলেও পালাবার পথ নেই। কেন কেন? এ নিশ্চয়ই আপনাদের পুলিশের হাত থেকে বাঁচবার অভিনব কৌশল। হ্যাঁ, একটা ক্ষুরোধার শান্ত দৃষ্টি নিয়ে রবির দিকে তাকিয়ে বৃদ্ধ চেড়া গলায় এবার বলল, রিল্যাক্স মাই ডিয়ার, তুমি যা ভাবছো সেসব কিছুই নয়। প্লিজ কাম ডাউন, কাম ডাউন, and welcome to Bleeding Heart, my dear. মিস্টার পি রোজারিও, মিস্টার পি রোজারিও কোথায়? বৃদ্ধ বিকৃত স্বরে হাসল। এ হাসির শব্দ নরক থেকে উঠে আসা কোনো শয়তানের মনে হলো রবির। দুঃস্বপ্নেও এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে হবে ও ভাবেনি। বৃদ্ধর হাসি থামলে ও বলল, রোজারিও আছে কোনো ভিড় বাস, ট্রেন কিংবা রাস্তায়? ও এখন নিশ্চয় আমার জন্য শিকার খুঁজতে ব্যস্ত আছে। শিকার মানে? কথাটা মাথার ভেতরে আঘাত করলো রবির। Yes, my child. শিকার। রোজারিও is my son. ও আমাকে বড় ভালোবাসে। আমাকে ছাড়া ওর এক মুহূর্ত চলে না, তাই খোঁজ করে চলে। কি খোঁজ করে ও? বললাম যে শিকার। আপনি
কি কি বলতে চাইছেন? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। দেখুন, এই এই অদ্ভুতের জায়গায় দাঁড়িয়ে আপনার হেয়ালি শোনবার মতো মানসিকতা আমার এখন নেই। আর আমার কোনো কাজেরও দরকার নেই। আমাকে এখান থেকে যেতে দিন। এই মায়াবী অন্ধকার ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আমাকে যেতে দিন। প্লিজ আমাকে যেতে দিন। কথা বলতে বলতে ব্যাগ থেকে নির্গত অসহ্য পচা গন্ধটা ওর নাক মুখ দিয়ে প্রবেশ করলে ওর পাকস্থলী পর্যন্ত কেঁপে উঠল। ও তৎক্ষণাৎ পিছনে সরে গিয়ে প্রশ্ন করল, কি 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 আছে এই ব্যাগের ভেতর? ব্লিডিং হার্ট মাই ডিয়ার। এই ব্যাগটা তুমি চিনতে পারছো না? রবি ব্যাগের দিকে নজর ফেলতেই ওর মনে পড়ল 3 মাস আগে এই লাল রঙের ব্যাগটাই ও ভিড় ট্রেনে কোলে নিয়ে বসেছিল। মিস্টার রোজারিওর সঙ্গে ছিল ব্যাগটা, তবে এখন ব্যাগটার খানিকটা পরিবর্তন ঘটেছে। ব্যাগের সেই রং আর নেই, তার বদলে কালো কালো ছোপ পড়েছে অনেক জায়গায়। এরপর বৃদ্ধ রবিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি এটাকে কোলে করে এনেছিলে মাই ডিয়ার। বলেছিলে ভীষণ ভারী এই ব্যাগ। সে কথা রোজারিও আমাকে জানিয়েছে। দেখবে না এর ভেতরে কি আছে? হ্যাঁ, আমার কিছুর দরকার নেই। আমাকে বাইরে বেরোনো দরজাটা দেখিয়ে দিন। আমাকে বাইরে বেরোনো দরজাটা দেখিয়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। যাও, বেরিয়ে যাও। ওই তো তোমার চোখের সামনে খোলা দরজা। কি যাবে না বাইরে? বিকট হাসির শব্দে রবির বুকের রক্ত জমে আসলো। ও ভাঙা ভাঙা কণ্ঠস্বরে বলল, আপনি আপনি কি চান বলুন তো আমার কাছ থেকে? হ্যাঁ, কেন এরকম ভাবে ভয় দেখাচ্ছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তুমি রোজারিওর কাছে ব্লিডিং হার্টের অর্থ জানতে চেয়েছিলে না? এই প্রশ্ন করাটাই কি আমার অপরাধ? আমি তো সে শব্দের অর্থ বোঝাতেই তোমাকে এখানে এনেছি। মন দিয়ে শোনো মাই চাইল্ড। ব্লিডিং হার্ট একটা পশ্চিম আফ্রিকার ফুলের নাম, যদিও এখন সেটা আফ্রিকা ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ফুটন্ত ফুলগুলোকে দেখতে অনেকটা হার্টের মতো। লাল রঙের ফুলের মধ্যে দিয়ে একটা লাল রঙের পরাগ দণ্ড সামনের দিকে এমন ভাবে বার হয়ে থাকে যে ফুলটাকে ভালোভাবে দেখলে মনে হবে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু ফুলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক শুধু হৃদয় রক্তক্ষরণ শব্দটার সঙ্গে। এইটুকু বলে বৃদ্ধ হাঁপাতে হাঁপাতে থামল। বৃদ্ধের মুখ হাঁ করে হাঁপানোর বহর দেখলে মনে হচ্ছে এই বুঝি সে চোখ বুজে মাটিতে আছড়ে পড়বে। রবি ধরা গলায় বলল, আমি আর কিছু জানতে চাই না। আমি আর কিচ্ছু জানতে চাই না। আমাকে এখান থেকে যেতে দিন। প্লিজ আমাকে ছেড়ে দিন। প্লিজ আমাকে ছেড়ে দিন।
বৃদ্ধ রবির কোনো কথায় আমল না দিয়ে একেবারে ব্যাগের চেনটা খুলে ফেলল খুব সাবধানে। পচা গন্ধটা আরো বেড়ে উঠল। মাছির দল আরো বেশি তৎপর হয়ে ব্যাগের ভেতরে প্রবেশ করার চেষ্টা করতে থাকলো। এরপর বৃদ্ধ তার লিকলিকে সরু দুই হাতের সাহায্যে মাছি উড়িয়ে ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে বার করে আনলো একটা কালো রঙের পচন ধরা মাংসপিণ্ড। পচে তালগোল পাকিয়ে যাওয়া মাংসপিণ্ডের সঙ্গে বেশ কিছু শিরা উপশিরা যুক্ত হয়ে নিচের দিকে ঝুলছে, আর তার থেকে টপ টপ করে মেঝেতে গড়িয়ে পড়ছে গাঢ় তরল। দৃশ্যটা দেখেই গাটা গুলিয়ে উঠল রবির। ও বিস্ফারিত চোখ নিয়ে লাফিয়ে পিছনে সরে এসে দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে চিৎকার করতে থাকলো। তারপর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? কে আপনি? পাদ্রি স্যামুয়েল। নামটা শোনা মাত্র চমকে উঠল রবি। বৃদ্ধ ফের বলল, তোমার চমকে ওঠা ভাব দেখে বুঝতে পারছি যে রোজারিও নিশ্চয়ই তোমাকে আমার সম্বন্ধে কিছু কথা জানিয়ে রেখেছে। কিন্তু আপনি তো উধাও হয়ে যায়নি রবি। একবার তাকাও আমার দিকে, তাকাও। এই দেখো, এই দেখো আমি তোমার সামনে দাঁড়িয়ে। তাকাও আমার দিকে। বৃদ্ধের কথা বলার ভঙ্গি ভয়ঙ্কর। কথাগুলো ঠান্ডা ছুরির মতো রবির সর্বাঙ্গে যেন বিঁধছে। দুই হাতে মুখ ঢাকা অবস্থায় মাথা নাড়িয়ে চিৎকার করে চলেছে রবি। না, না, আপনার এই চোখ দুটো আমি সহ্য করতে পারছি না। সেদিকে সেদিকে তাকালে আমার শরীরের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। কোনো ভয় নেই রবি। একবার তাকাও আমার দিকে, তাকাও, তাকাও, তাকাও আমার দিকে। রবির নিজের উপর থেকে আস্তে আস্তে যেন নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। অল্প অল্প করে বৃদ্ধের বুঝে আসা ক্ষুদ্র ক্ষুদ্র হলদেটে চোখ দুটো ওকে যেন গিলে খাচ্ছে। মুখের ওপর দুই হাত চাপা দিয়ে রয়েছে ও। এবারে আঙুলের ফাঁক দিয়ে ও দেখল সেই বৃদ্ধ মাংসপিণ্ড সহ তার হাতটা খানিকটা ওপরে তুলে মুখের সামনে এনে কালচে তরলটা সরু লিকলিকে জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। কি ভয়ানক সেই দৃশ্য! রবি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি আপনি কে? আপনি আপনি তো কোনো মানুষ নন। আপনি পিশাচ। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে ওর। বুকের বাম দিকে একটা সূচ ফোটানোর মতো ব্যথা শুরু হয়েছে। উন্মাদের মতো হেসে উঠল পাদ্রি স্যামুয়েল। তারপর ওর দুই হাতের লম্বা বাঁকানো নখ দিয়ে মাংসপিণ্ডগুলো খণ্ড খণ্ড করে মুখের ভেতর পুড়ে চিবোতে থাকলো। কষ্টে নামতে থাকলো পচা রক্তের স্রোত। খাওয়া সমাপ্ত হলে বিস্ত্রি ঢেকুর তুলে পাদ্রি স্যামুয়েল বলল, Bleeding heart, bleeding heart, my child. এরপর নিজের বুকের উপর হাত রেখে যন্ত্রণায় খানিক কাতর হয়ে বলল, সময় হয়ে এসেছে। এটা
এক্ষুনি বদলানো দরকার। আর যে সহ্য করা যায় না। আমার রক্ত স্থির হয়ে আসছে, আমি অচল হয়ে পড়ছি। তোমাকে মেরে ফেলতে আমার একটুও কষ্ট হবে না, বিশ্বাস করো। নিজেকে এই পৃথিবীর মায়ার সঙ্গে জড়িয়ে রাখতে গেলে এটুকু তো আমাকে করতেই হবে। আমি না থাকলে যে রোজারিও বড্ড একা হয়ে পড়বে। ও রোজারিও মাই সান, আমি কোনো কারণে পৃথিবীতে না থাকলে তুমি আমাকে খুব মিস করবে জানি, বড্ড ভেঙে পড়বে তুমি। না না না, কিন্তু আমি তা হতে দেব না রবি। তোমাকে মরতেই হবে। পিশাচ পাদ্রীর মুখে নিজের মৃত্যুর কথাটা শোনা মাত্র রবি আতঙ্কে কেঁপে উঠল। ওর শক্তিহীন দুই পা ঘষে ঘষে পিছোতে থাকলো অন্ধকার ঘরের দিকে। ওর কপালে ঘাম স্ফটিকের মতো ফুটে উঠেছে, গলা বন্ধ হয়ে আসছে ভয়ে। সামনে কুৎসিত চেহারা নিয়ে এগিয়ে আসছে পাদ্রী স্যামুয়েল। ও অতি কষ্টে শরীরের অবশিষ্ট শক্তি একত্রিত করে বলে উঠল, না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, কিছুতেই না, আমি মরতে চাই না। আমাকে বেরো না, দয়া করে আমাকে বেরো না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ধীরে ধীরে কথা হারিয়ে ফেলল রবি। ওর মুখ থেকে গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। এরপর ও পিছোতে পিছোতে দেয়ালের কোণে গা এলিয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল। ওর কথা বলার শক্তি আচমকায় যেন ফুরিয়ে গিয়েছে। ও শক্তি শূন্য হয়ে কেবল বিস্ফারিত চোখ মুখ নিয়ে তাকিয়ে থাকলো সেই পিশাচ পাদ্রীর দিকে। পাদ্রী স্যামুয়েল ওর অবস্থা দেখে মুখ থেকে আফসোসসূচক চুকচুক শব্দ করে বলল, লিটল বয়, তোমার হার্ট তো দেখছি আমার থেকেও দুর্বল, কিন্তু তাহলে তো আমার চলবে না। এখন আর তোমার প্রতি আমার দয়া দেখানোর সময় নয়। তোমার মৃত্যু আসন্ন রবি, কিন্তু তুমি জানলে আশ্চর্য হবে যে এই বিপদের মুখে অসহায়ভাবে পড়ে থেকে তুমি মনে মনে 1000 বার সাহায্যের জন্য গডকে ডাকলেও সে তোমার সাহায্যের জন্য আসবে না। তোমার প্রাণ বাঁচানোর জন্য তোমার কোনো প্রার্থনা সে শুনবে না। হ্যাঁ, এটাই আসল সত্য। তুমি চেষ্টা করে দেখতে পারো, আমি জানি যে তুমি বিফল হবে, কারণ আমিও বিফল হয়েছিলাম। স্থিরভাবে শায়িত অবস্থায় রবির চোখের তারা দুটো একবার নড়ে উঠল। ওর দুই ঠোঁট
থরথর করে কেঁপে উঠে স্থির হলো। চরম স্নায়বিক উত্তেজনায় ওর বাকশক্তি হারিয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ চালনার ক্ষমতাও স্থির হয়ে পড়েছে। পিশাচ পাদ্রী স্যামুয়েলের সমস্ত কথা তার কানের মধ্য দিয়ে ওর মস্তিষ্কে প্রবেশ করে শরীরে তরঙ্গের সৃষ্টি করছে প্রতি মুহূর্তে। ও সমস্ত পরিস্থিতি উপলব্ধি করতে পারছে, কিন্তু ওর শরীর সঙ্গ দিচ্ছে না। আকস্মিক মৃত্যু ভয় ওকে পাথরে পরিণত করে ফেলেছে। ও নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে পাদ্রীর দিকে। পাদ্রীর কর্কশ কণ্ঠ আবার বেজে উঠল। সারা জীবন আমি পরমেশ্বরের উপাসক হয়ে কাটিয়ে দিলাম, কিন্তু কি পেয়েছি? নাথিং। খারাপ একটা রোগ আমার শরীরে এসে বাঁচা বাঁধল। ডক্টর এডওয়ার্ড বললেন আমার হার্ট নাকি বিকল হয়ে গেছে, আমি অল্প কয়েকদিনের মধ্যেই মারা পড়ব, আর এটাই নাকি ভবিতব্য। এডওয়ার্ড পৃথিবীর শ্রেষ্ঠ হৃৎপিণ্ড স্পেশালিস্ট। আমার সঞ্চয়ের সমস্ত অর্থ খরচ করে নিউ ইয়র্ক গিয়ে ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছিল আমার প্রিয় সান রোজারিও, কিন্তু সেও ছিল নিষ্ফলা। এডওয়ার্ড আমাকে জানিয়েছিল পৃথিবীর আর কোথাও আমার চিকিৎসা করা সম্ভব নয়, আমার মৃত্যু নাকি সময়ের অপেক্ষা। এই সংবাদে সব থেকে বেশি ভেঙে পড়েছিল আমার ছেলে। ওর হতাশাগ্রস্ত দুই চোখের দিকে তাকিয়ে আমি শান্তিতে মরতেও পারবো না। মাথার ভেতর ঘুরপাক খেল আমার মৃত্যুর পর আমার প্রিয় সন্তানটির কি দশা হবে, ও আমাকে ছাড়া বাঁচবে কিভাবে। আমি নিজের অসুখের কথা ছেড়ে ওর জন্য উন্মাদ হয়ে পড়লাম। শেষটাই নিরুপায় হয়ে আমার শেষ সম্বলটুকু আঁকড়ে ধরলাম। হে ঈশ্বর, একমাত্র তিনি পারেন আমার জীবন ফিরিয়ে দিতে। আমি সারা জীবন তার সেবা করে এসেছি, তার কথা লোককে শুনিয়ে এসেছি। তিনি আমার এই প্রার্থনা নিশ্চয়ই রাখবেন। এরপর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করলাম, কিন্তু লাভ হলো না, কিচ্ছু লাভ হলো না। দিন দিন মৃত্যুর দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলাম, কিন্তু লক্ষ্য করলাম মৃত্যু পথযাত্রী কেবল আমি একা নই। রোজারিওর প্রাণবায়ু যেন ফুরিয়ে আসতে থাকলো আমার সঙ্গে সঙ্গে। প্রতিটা মুহূর্ত আমি ওর মৃত্যুর প্রহর গুনে চললাম। ছেলের আসন্ন মৃত্যুকে উপলব্ধি করে আমি ভাবলাম, ঈশ্বর আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমি পিতা হয়ে পুত্রের দিক থেকে কি করে মুখ ফেরাই। আমাকে থাকতেই হবে এই পৃথিবীতে, থাকতেই হবে। আমাকে রোজারিওর পাশে সর্বদা থাকতে হবে, আর সেটা যে কোনো মূল্যে বা যে কোনো উপায়েই হোক। ঈশ্বরের প্রতি একরাশ ঘৃণা নিয়ে আমি সেই মুহূর্তে গির্জা ছাড়লাম। আর নিষ্ক্রিয় পাদ্রীর পরিচয় নয়, আমাকে নিজেকে টিকিয়ে রাখতে হবে রোজারিওর পিতা হিসাবে। রবির সর্বাঙ্গ অথর্ব হয়ে গেলেও ওর চিন্তা শক্তি কিন্তু তখনও সজাগ রয়েছে। পিশাচ পাদ্রী স্যামুয়েলের সমস্ত কথা তার কানের মধ্য দিয়ে মস্তিষ্কে প্রবেশ করে শরীরে তরঙ্গের সৃষ্টি করছে প্রতি মুহূর্তে। ও
ও সমস্ত পরিস্থিতি উপলব্ধি করতে পারছে, কিন্তু ওর শরীর ওর সঙ্গ দিচ্ছে না। আকস্মিক মৃত্যু ভয় ওকে পাথরে পরিণত করে ফেলেছে। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রয়েছে পাদ্রির দিকে। এবার পাদ্রি বলল, এরপর আমি নিরুপায় হয়ে ধর্মের সকল পথ ত্যাগ করে শয়তানের উপাসনা শুরু করলাম। নিজের প্রাণের ভিক্ষা চাইলাম শয়তানের কাছে। সে খুব সহজেই রাজি হলো, কারণ তার কার্যক্ষমতা ঈশ্বরের থেকে অনেক দ্রুত। সে অল্প ডাকেই সাড়া দেয়। তাকে পাওয়া ঈশ্বর অপেক্ষা অনেক সহজ। একদিন আমার মৃত্যু আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমার নিথর দেহের পাশে রোজারিওকে বুক ফাটিয়ে আর্তনাদ করতে দেখলাম। তবে শেষমেশ পৃথিবী আমাকে ছাড়তে হলো না, কারণ ততক্ষণে শয়তান আমার প্রার্থনা স্বীকার করে নিয়েছিল। শয়তান তার পদ্ধতিতে আমাকে পৃথিবীতে ফিরিয়ে দিল। তার আশীর্বাদে মৃত হয়েও থেকে গেলাম এই পৃথিবীতে। এখন আমি জানি অনন্তকাল এখানেই থাকবো। আমার শেষ বলে কিছু নেই। এই পৃথিবীতে মানুষকে টিকে থাকতে হলে কিংবা মৃত্যুর হাত থেকে ফিরে আসতে হলে প্রয়োজন স্তব্ধ হয়ে যাওয়া হার্টের বদলে একটা শক্ত পক্ত সচল হার্ট। আমিও সেই পন্থা অবলম্বন করলাম। আমার কেবল দরকার সপ্তাহান্তে একটা করে হার্ট। হ্যাঁ, 7 দিন, কেবল 7 দিন অন্তর অন্তর একটি করে হার্ট জোগাড় করা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয় আমার কাছে। এই গ্রহ মানুষে মানুষে ছেয়ে আছে, তার থেকে 7 দিন অন্তর আমার জায়গায় অন্য একজন করে মারা পড়লে এমন কিছু ক্ষতি হবে না। আমার তো কেবল প্রয়োজন ওই হার্টটুকুই, সুস্থ সবল মানুষের হার্ট, যা কিনা আমার এই মৃত শরীরটাকে জীবন্ত করে রাখবে, আমার এই পচনশীল দেহে প্রাণের সঞ্চার করবে। শয়তানের থেকে প্রাপ্ত তার থেকে প্রাপ্ত আমাকে টিকিয়ে রাখার এই পন্থা আমার প্রিয় সন্তান রোজারিওর মনেও আনন্দের স্রোত বইয়ে দিয়েছিল। অনেক দিন পর ওকে হাসতে দেখেছিলাম। ও পুনরায় বাঁচার স্বপ্ন দেখতে থাকলো। প্রতিজ্ঞা করল হার্টের অভাব সে কোনোদিনই বোধ করতে দেবে না। এখন ও দিন রাত ঘুরে আমার জন্য হার্ট সঞ্চয় করে বেড়ায়, শুধুমাত্র আমাকে কাছে পাবে বলে। এমন সন্তান আর পৃথিবীতে কটি আছে? এই ব্যাগ ভর্তি হার্ট গুলো দেখছো? ওগুলো সব ওর দ্বারাই সঞ্চয় করা। 7 দিন অন্তর আমার শরীর থেকে খুলে নেওয়া ব্যবহৃত মৃত হার্ট এগুলো সব বাতিল। তবে একেবারে অকেজো নয়, দিব্যি খাওয়া যায় এগুলোকে। এই অবধি বলে পাদ্রি স্যামুয়েল ওর আলখাল্লার মতো পোশাকটা ধারালো নখ দিয়ে ছিঁড়ে ফেলল। ওর দুভাগে চেরা বুকটা প্রকট হলো সঙ্গে সঙ্গে। রবি স্থির চোখে দেখল
পাদ্রির বুকে রক্তমাখা একটা কালো গর্ত, সেখান থেকে বুকের পাঁজরের হাড়গুলো হাঁ হয়ে বেরিয়ে রয়েছে এবং তার ঠিক ভেতর দিকে ধীর গতিতে শব্দ করে চলেছে একটা হার্ট। পাদ্রি স্যামুয়েল আবারও হাঁপাতে শুরু করল। তারপর দেবে আসা গলায় ও বলল, এটারও সময় ফুরিয়ে এসেছে। আজই বদলানোর প্রয়োজন। সেই জন্যই তো তোমাকে ডাকা, রবি। তুমি মরে আমাকে অমর করে যাবে। আমি অমর, আমার মৃত্যু নেই। আজ এই সব কিছু সম্ভব হয়েছে একমাত্র শয়তানের উপাসক হয়ে। হ্যাঁ রবি, আমি ঠিকই বলছি। শয়তান সহজেই প্রার্থনা স্বীকার করে। জীবনে কিছু পেতে হলে সর্বদা শয়তানের শরণাপন্ন হবার প্রয়োজন আছে। কারণ 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 পরমেশ্বরের কানে তালা দেওয়া থাকে। যতই চেঁচাও, অনুনয় বিনয় করো, সে কথা তার কানে পৌঁছবে না। কথা শেষ করে বৃদ্ধ পাদ্রী হিংস্র চোখ মুখ নিয়ে ঝাঁপিয়ে পড়ল রবির উপর। রবি ওর দুই চোখ বন্ধ করে ফেলল। ওর দুই ঠোঁট কেঁপে কেঁপে কিছু যেন বলার চেষ্টা করছে। হাত দুটো কয়েকবার নড়ে উঠল। বৃদ্ধ পাদ্রী ইতিমধ্যে ওর 10 আঙুলের ধারালো নখগুলো বসিয়ে দিল রবির বুকের বাম দিকে। তারপর 2 হাতের বল প্রয়োগ করে তুলে আনলো তরতাজা হার্টটা। নিজের বুকের ক্ষতস্থানে হাত ঢুকিয়ে নষ্ট হার্টটা বার করে মুখে ঢুকিয়ে চিবোতে লাগলো। রবির সেই টাটকা হার্ট তখনও বাইরে লাফিয়ে চলেছে, আর তার থেকে রক্ত ছিটকে পড়ছে এদিক ওদিক। বৃদ্ধ পাদ্রী নিজের হাড় গিলে কুৎসিত ঢেকুর তুলল। পর রবির কম্পমান হার্টের দিকে চেয়ে বলল, আমি অমর, আমি অমর। আমার আমার মৃত্যু নেই। কথা শেষ করে রবির হৃদয়টা নিজের বুকের গর্তের মধ্যে ঢুকিয়ে নারকীয় উল্লাসে ফেটে পড়ল। এখন আর কোনো ক্লান্তি নেই বৃদ্ধের শরীরে। ও দিব্যি রবির নিথর দেহটাকে টানতে টানতে অন্ধকার ঘরের মধ্যে ছুঁড়ে ফেলে মিলিয়ে গেল। সাত দিন পর জঙ্গলাকীর্ণ অন্ধকার পথ ধরে হেঁটে চলেছে দুজন। প্রথম পথচারী বেশ জোরে জোরে পা চালিয়ে হেঁটে চলেছে। অনেকটা পথ হেঁটে আসার কারণে তার শরীর ঘরমাক্ত। মুখ হাঁ করে অনেকটা শ্বাস নিতে হচ্ছে ওকে। চলার ফাঁকে ফাঁকে দ্বিতীয় পথচারীর দিকে সে আর চোখে চাইছে। দ্বিতীয় লোকটির পরনের পোশাক বেশ অদ্ভুত, অন্ধকারে মিশে আছে যেন। গরমের মধ্যেও সে হুডি গায়ে চড়িয়েছে। মাথা মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। প্রথম লোকটি সন্দেহের দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, আপনাকে সঙ্গে পেয়ে আমার খুব ভালো লাগছে। নইলে এতক্ষণ মনে হচ্ছিল যে কোনো শ্মশানপুরি দিয়ে হেঁটে চলেছি। আমি এই সময়টা এদিকেই থাকি, অন্ধকার রাস্তায় রোজই হেঁটে যাই। প্রথম লোকটা এবার ফোনের স্ক্রিনের আলো জ্বেলে দেখল সময় রাত 1:30। তারপর অবাক দৃষ্টি নিয়ে চেয়ে বলল, বাপরে, রাত 1:30টার সময় আপনি এই শুনশান রাস্তা দিয়ে হেঁটে যান? হ্যাঁ, আসলে
আমার কাজটাই এমন যে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। দিন, আপনার কাঁধের ব্যাগটা আমার হাতে দিন। ভারী ব্যাগ, অনেকক্ষণ ধরে কাঁধে ঝুলিয়ে রেখেছেন। আপনার কাঁধ প্রায় বেঁকে গেছে। প্রথম লোকটা নিজের কাঁধের ব্যাগটার দিকে চেয়ে বলল, আরে না না না, ঠিক আছে ঠিক আছে। লজ্জা পাওয়ার কিছু নেই। দিন, দিন আমাকে। খানিকটা ইতস্তত বোধ করে প্রথম লোকটা ব্যাগটা ওর হাতে দিল। তারপর বলল, আমি হলে কিন্তু পারতাম না। কি পারতেন না? এই এই একা এত রাতে হেঁটে হেঁটে ফাঁকা রাস্তা দিয়ে যেতে। নেহাত আজ একটা জরুরি কাজে ফেঁসে গিয়ে দেরি হয়ে গেল। ওদিকে বাড়িতেও একটা জরুরি কাজ আছে, তাই বাড়ি ফিরে যাচ্ছি। নইলে আমি যেতাম না। চারিদিকে কোনো জনমানুষ নেই, তার উপর রাস্তার দুই ধারে জঙ্গলগুলো দেখলে আমার ভয়ে গা শিরশির করছে। আমি জানি আপনি ব্যস্ত হয়ে কেন বাড়ি ফিরছেন। দ্বিতীয় লোকটার কথা শুনে আচমকা দাঁড়িয়ে পড়ল প্রথম লোকটা। ওর চোখের তারা স্থির হয়ে আছে। অন্ধকারে ঢাকা দ্বিতীয় লোকটাকে ভালোভাবে দেখার চেষ্টা করেও ব্যর্থ হলো। তারপর প্রশ্ন করল, আপনি জানেন? এবারে কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো হুডির ভেতর থেকে। হ্যাঁ, 7 দিন তো হয়েই গেছে। আপনার বাবার তো এখন দরকার। অবাক দৃষ্টি নিয়ে প্রথম লোকটা দাঁড়িয়ে রইল। মুখ থেকে আর কোনো কথা সরছে না। হঠাৎ যেন ওর গায়ে ঘাম শুকিয়ে গিয়ে শীত শীত ভাব জেগে উঠেছে। আমাকে চিনতে পারছেন মিস্টার পি রোজারিও? আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেল রোজারিও। তারপর ঢোক গিলে বলল, রবি, তুমি কি করে সম্ভব? তোমাকে তো আমি কি রোজারিও? মরেও শান্তি পেলাম না। প্রতিশোধের বোধটা কিছুতেই স্বস্তি দিচ্ছিল না, বুঝলেন? তবে পাদ্রী স্যামুয়েল ঠিকই বলেছে, শয়তান খুব সহজেই প্রার্থনা স্বীকার করে। সেদিন মৃত্যুর শেষ প্রহরে শয়তান আমার প্রার্থনাও স্বীকার করেছিল। তাই আমি আজও অন্ধকারের শক্তিতে ভর করে এই পৃথিবীতে রয়ে গেছি, কেবলমাত্র প্রতিশোধ স্পৃহাকে বাস্তবায়িত করার লক্ষ্যে। অনেক ভাবলাম, জানেন, শেষে একটাই সমাধান সূত্র বের হলো, রোজারিও। তুই মরলে এক ঢিলে 2 পাখি শেষ হবে। তাই কথা শেষ করে রবি মিস্টার রোজারিওর বুকে ধারালো নখ প্রবেশ করে ওর হার্টটা বার করে নিয়ে নিজের ফাঁকা বুকে ঢুকিয়ে অট্টহাস্যে ফেটে পড়ল। আপনারা শুনলেন লেখক আশিস চক্রবর্তীর কলমে
আমাদের আজকের নিবেদন ব্লিডিং হার্ট। গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, সৌরদীপ কুণ্ডু, সুজন ঘোষ, রনিত চ্যাটার্জি, ডালিয়া ঘোষ এবং আমি অমিত সরকার। ধ্বনি সম্পাদনায় শ্রীজাত বিশ্বাস, আবহ সম্পাদনায় টিম অ্যানোনিমাস, সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।